শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আজকের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। আজকে যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে ভবন মালিকদের দায়িত্বশীলতাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে। দেখা যাক আজকের এই বিষয়ের উপর আমাদের দু দলের তরুণ বিতার্কিকরা, কিশোর বিতার্কিকরা কীভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে। আমরা প্রথমে আমাদের আজকের এই ছায়া সংসদে অংশগ্রহণকারী সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সরকারি দল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাফিল সরকার, মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ শেহজাদ হোসেন, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য হাসনাইদ মাহি অর্ক। এই প্রতিযোগিতার বিরোধী দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা আহনাফ সিদ্দিক, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোসাম্মদ আনিমা খান অথই এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ইরিনা ইনসাফ ইরা। এই মক পার্লামেন্টে যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মাসুদ করিম, চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তর। এরপরে রয়েছেন সাংবাদিক সাইদুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ইত্তেফাক। পরবর্তী বিচারক ডক্টর শাকিলা জেসমিন, সিনিয়র নিউজ এডিটর চ্যানেল আই। এরপরে বিচারক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। সর্বশেষ বিচারক সিনিয়র সাংবাদিক মাইনুল আলম। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই তরুণ কিশোর বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমি প্রথমেই আজকের প্রস্তাব উত্থাপন করবার জন্য আজকের এই ছায়া সংসদের যিনি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে দলনেতা হিসেবে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাফিল সরকারকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে প্রস্তাব উত্থাপনের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রকৃতি সৃষ্ট এক প্রলয়ের নাম হলো ভূমিকম্প। বলা নেই কওয়া নেই, যে কোনো সময়ে এসে ধ্বংস করে দিতে পারে আমাদের এই সাজানো শহরগুলোকে। বিশেষজ্ঞদের মতে যে দুর্যোগটি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারে তা হলো ভূমিকম্প। আর এই ভূমিকম্পের ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতিকালে গত 21 নভেম্বর ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্প, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো ঢাকা শহরের পাশাপাশি বাংলাদেশকেই। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে পুরান ঢাকার সেই দুর্বল ভবনগুলোকে, দেখিয়ে দিয়েছে শহরের ভবন মালিকদের দায়িত্বহীনতাকে। মাননীয় স্পিকার, 2013 সালে ভিন্ন এক কারণে রানা প্লাজা ধসে পড়ায়, যেখানে 1134 জন মানুষ মারা গিয়েছিল, তখন 25 নভেম্বর প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজুকের সমীক্ষা অনুযায়ী যদি 6.9-এর বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে শুধুমাত্র ঢাকাতেই 8,65,000-এর বেশি ভবন ধসে পড়তে পারে। বাংলাদেশের এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো ভবন মালিকদের দায়িত্বশীলতাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে। মাননীয় স্পিকার, প্রস্তাবটি সংজ্ঞায়ন করছি। ভবন মালিক বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি যারা ভবন নির্মাণ, নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে সে মালিকানা ব্যক্তিগত বা ব্যবসা প্রতিষ্ঠানের হতে পারে। তাদের দায়িত্বশীলতা বলতে বোঝাচ্ছি ভবন নির্মাণ সংক্রান্ত যথাযথ আইন, নীতিমালা ও মেনে নিরাপদ ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে ভবনের বাসিন্দা সহ আশেপাশের সকলের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করাকে। এখানে দায়িত্বশীলতার সাথে যুক্ত এই প্রত্যয় ধারা বোঝাচ্ছি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে অন্যান্য সকল নিয়ামকের তুলনায় ভবন মালিকের দায়িত্বশীলতাই অধিক ভূমিকা পালন করে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো বলতে বোঝাচ্ছি ভূমিকম্পের সময় ভবন ধস, মানব জীবনহানি, সম্পদের ক্ষতি, অবকাঠামোগত বিপর্যয় কমানোকে। আর ভূমিকম্পের মূল ক্ষয়ক্ষতির 75 থেকে 90% যেহেতু ভবনের সাথে সম্পর্কিত, তাই আজকে আমরা কিভাবে ভবন মালিকদের দায়িত্বশীলতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো যায় তা নিয়ে কথা বলবো। মাননীয় স্পিকার, বেশ কিছু যুক্তিসঙ্গত কারণে আজকে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার জোর দাবি রাখে। প্রথমত, ভবন মালিকদের দায়িত্বশীলতা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং প্রতিকার উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে অন্যান্য সকল নিয়ামক কাজ করে, তাদের কার্যক্রমকে কার্যকর করে এই ভবন মালিকের দায়িত্বশীলতাই। তৃতীয়ত, এক্ষেত্রে অন্যান্য নিয়ামক যদি কাজ নাও করে, শুধুমাত্র যদি ভবন মালিকের দায়িত্বশীলতা দিয়েই কিন্তু আমরা অধিকাংশ ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো। মাননীয় স্পিকার, জাপানে একটি প্রবাদ প্রচলিত আছে, আর্থকুইক ডোন্ট কিল পিপল, আনসেফ বিল্ডিং টু। অর্থাৎ ভূমিকম্প মানুষকে মারে না, অনিরাপদ ভবনই মানুষকে মারে। আর এই ভবনের আসল নির্মাণকারী কারা?
এই ভবনের আসল নির্মাণকারী হলো ভবন মালিক নিজে। ভবনের নকশা, উপকরণ, প্রকৌশলী, ঠিকাদার এসব কিছু নির্বাচনের ক্ষেত্রে ভবন মালিক নিজে সিদ্ধান্ত নেন। সে চাইলেই তার ভবনকে শক্তিশালী ভূমিকম্প প্রতিরোধী হিসেবে গড়ে তুলতে পারে, ব্যবহার করতে পারে ভূমিকম্প প্রতিরোধী উন্নত সব প্রযুক্তি। বিপরীতভাবে সে চাইলে তার ভবনকে দুর্বলভাবেও তৈরি করতে পারে। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই ভবন নির্মাণের যে মূল সিদ্ধান্তটা তা নিয়ে থাকে ভবন মালিক নিজে। এখন ভবন মালিক যদি দায়িত্বশীল হয়ে শক্তিশালী ও নিরাপদ ভবন তৈরি করে, তবেই কেবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। মাননীয় স্পিকার, সরকার চাইলেই বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, জনগণের সামর্থ্যকে উপেক্ষা করে উন্নত দেশে প্রচলিত ভবন নির্মাণের কোডকে বাংলাদেশের জনগণের উপর বাধ্যতামূলকভাবে চাপিয়ে দিতে পারবে না। এর জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন। তবে ভবন মালিকরা যদি চায়, তবে তারা ভবন নির্মাণের ক্ষেত্রে বিদেশে প্রচলিত বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি যেমন ফ্লেক্সিবল ফ্রেম স্ট্রাকচার, শেয়ার ওয়ালস, ক্রস ব্রেকিং, ডায়াগোনাল ব্রেকিং এর মতো কম্পন প্রতিরোধক কাঠামো ব্যবহার করতে পারে। মাননীয় স্পিকার, গত 21 নভেম্বরের ভূমিকম্পে কিন্তু কোনো ভবন ধসে পড়েনি, জটিল কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। তবে তারপরও আমরা কিন্তু অনেকগুলো তাজা প্রাণ হারিয়েছি। সময় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত 21 নভেম্বর ভূমিকম্পে রাজধানীর এক ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে 3 পথচারী মৃত্যুবরণ করেছে। নরসিংদীতে সানসেট ভেঙে পড়ে নিহত হয়েছে আরও 2 জন। তাছাড়া সারা দেশে ফুলের টপ, আসবাবপত্র, ফ্যান ইত্যাদি পরে আহত হয়েছে আরও অনেকেই। এর দায় আপনি কার উপর দিবেন? এর সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো একমাত্র ভবন মালিকের। আর এই ভবন মালিকরা যদি দায়িত্বশীল হয়, তবেই কেবল আমরা এই অপূরণীয় ক্ষতিগুলো কমাতে পারবো। মাননীয় স্পিকার, ভূমিকম্পকে থামানোর সাধ্য আমাদের নেই। এর কোনো পূর্ব সংকেত সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে বেশিরভাগ ক্ষয়ক্ষতি যেহেতু ভবন মালিকদের কর্তব্যে অবহেলার কারণে ঘটে যাচ্ছে, তাই এই ক্ষয়ক্ষতি তখনই কমানো সম্ভব হবে যখন ভবন মালিকরা দায়িত্বশীল হবে। তাই আজকের এই প্রস্তাবটিকে এই সংসদে যাতে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভবন মালিকের দায়িত্বশীলতা নিয়ে আমরা আমাদের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতার প্রস্তাবিত যে আলোচনা সেটি শুনলাম। এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা আহনাফ সিদ্দিককে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। 21 নভেম্বর 5.7 মাত্রার মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পের ফলে যখন আজকে আতঙ্কে কাঁপছি আমি, আপনি সবাই, তখন এই ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে ভবন মালিকের দায়িত্বশীলতায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে পারে। মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার করে দিয়ে যেতে চাই, আমরা ভবন মালিকের দায়িত্বশীলতাকে অগ্রাহ্য বা অস্বীকার করছি না, কিন্তু যখন আজকে প্রত্যয়যুক্ত করে শুধুমাত্র ভবন মালিকদের দায়িত্বশীলতাকেই নজরে রাখা হচ্ছে, বাকি সকল ক্ষেত্রকে সাফ অস্বীকার করা হচ্ছে, সেখানেই আমাদের বিরোধিতা। আজকে বরঞ্চ আমরা দেখিয়ে যেতে চাই সরকার এবং সাধারণ জনগণের যৌথ ভূমিকাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে। প্রধানমন্ত্রী সংজ্ঞানকে মেনে নিচ্ছি, কিন্তু প্রধানমন্ত্রী সংজ্ঞানে কিছু সংকীর্ণতা থাকায় আজকে কিছু শব্দ যুক্ত করছি। যেমন আজকে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বলতে সামগ্রিক ক্ষয়ক্ষতিকে বোঝাচ্ছি, অর্থাৎ ভূমিকম্প দ্বারা সৃষ্ট যে কোনো ক্ষয়ক্ষতি এর অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়াও বিতর্কের শুরুতে আজকে জেনে নেওয়া দরকার ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বৃদ্ধির কারণগুলো কী কী। অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, জীবন বাঁচাতে প্রস্তুতি নেওয়ার মতো বা জীবন বাঁচাতে আজকে খোলা জায়গা না থাকা, উদ্ধারকারীদের প্রশিক্ষণের অভাব, অপর্যাপ্ত ত্রাণ সামগ্রী, ত্রাণ বিতরণের দক্ষতার অভাব এবং সিস্টেমের অভাব, আজকে সিস্টেমের দুর্বলতা। আজকে আমি এই সকল যে কারণ বলে গেলাম, এই কারণগুলো দক্ষতার অভাব, প্রশিক্ষণের অভাব, এই প্রশিক্ষণ দক্ষতা কিভাবে আজকে ভবন মালিক দ্বারা সমাধান করা সম্ভব সেটি আজকে আপনাদের পরিষ্কার করে দেখিয়ে যেতে হবে। শুধু তাই নয়, আজকে কিছুদিন আগেও আমরা জানি যে রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম স্যার বলে গেছিলেন যে কসাইটলিতে যখন ভবনের নকশা দেখতে পাননি, তখন তিনি 7 দিনের মাথায় যদি ভবনের নকশা দেখাতে না পারেন ভবন মালিক, তাহলে সেক্ষেত্রে আজকে তাদের সেই সকল ভবন সিলগালা করে দেওয়া হবে। আজকে রাজুক যদি এই কাজগুলো না করে, তাহলে কি আজকে আপনি ভবন মালিক হয়ে অন্যের ভবন সিলগালা করে দেওয়ার মতো সক্ষমতা রাখেন? তাহলে তো আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এরপর শুধু তাই নয়, আজকে খুব হতাশ হলাম যে এছাড়াও ভূমিকম্পের যে সকল সংস্থা আছে, অর্থাৎ সরকারের যে সকল সংস্থা আছে, সেই সংস্থাগুলো বহু সংস্থা একত্রিত হয়ে কাজ করছে। আজকে বহু সংস্থা একত্রিত হয়ে যে এতগুলো কাজ করছে, এই এতগুলো কাজ শুধুমাত্র ভবন মালিকদের কাঁধের উপর দিয়ে কিভাবে সমাধান করতে হবে তা স্পষ্টভাবে আজকে আপনারা দেখিয়ে যাবেন। শুধুমাত্র তাই নয়, আজকে আমরা 3টি অবস্থা থেকে ভূমিকম্প দেখছি, ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন অবস্থা এবং ভূমিকম্পের পরে। এই যে তিন ধরনের ক্ষয়ক্ষতির অবস্থা দেখছি, এবং এই ক্ষেত্রে আমরা 3টি ক্ষেত্র উপস্থাপন করছি। 1, সরকারি নীতিমালা এবং কঠোর বাস্তবায়ন। 2, জনগণের প্রস্তুতি। 3, জরুরি অবকাঠামো এবং উদ্ধার ব্যবস্থা, যার প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয়টি আমার দলের উপনেতা, তৃতীয় ক্ষেত্রটি আমার সাংসদ এসে ব্যাখ্যা করে দিয়ে যাবেন। খুবই হতাশ হলাম, কেননা আজ প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো ধরনের রোড ম্যাপ দেখিয়ে যেতে পারলেন না। কিভাবে আজকে ভূমিকম্পের কমাবেন তার কোনো রোড ম্যাপ দেখালেন না। আমি আজকে দেখিয়ে যাচ্ছি কিভাবে সরকার কাজ করলে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। প্রথমত, সরকার সমন্বিত কমান্ড সেন্টার, প্রশিক্ষিত উদ্ধারকারী দল, মেডিকেল সেবা, ভারী যন্ত্রপাতি সচেতনতা এবং কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের মাধ্যমে আজকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। এছাড়া মাননীয় স্পিকার, বিবিসি এর 2025 সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী প্রায় 2 কোটি মানুষের মধ্যে 20 থেকে 25% বাড়িওয়ালা,
বাকি 75 থেকে 80% সাধারণ জনগণ বা ভাড়াটিয়া। আজকে তো প্রধানমন্ত্রী আজকে ভবন মালিক বলতে যে 80% মানুষকে বিতর্ক থেকে বাদ করে দিচ্ছেন। শুধুমাত্র তাই নয়, আজকে যখন ভবন তৈরির উদ্দেশ্য থাকে আজকে এবং আজকে যে সকল আবাসিক ভবন তৈরি করা হচ্ছে তার মধ্যে 60% ক্ষেত্রে ভবন মালিক সেই ভবন অবস্থান করে, 40% নিচ্ছে 40% ক্ষেত্রে ভবন মালিক তো সেখানে অবস্থানই করেন না, শুধুমাত্র বাড়ি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তিনি ভবন নির্মাণ করেন। এছাড়াও যখন আজকে 68% ক্ষেত্রে ডেভেলপারদের হাতে ভবন নির্মাণ চলে যাচ্ছে, তখন ডেভেলপার এবং ভবন মালিক উভয়েরই উদ্দেশ্য থাকে শুধুমাত্র মুনাফা অর্জনের কিংবা কিভাবে আজকে অধিক ভাড়া আদায় করা যায় সেই উদ্দেশ্যে তারা ভবন তৈরি করে। যাদের মানসিকতা এরকম লোভী, যাদের মানসিকতা এরকম অধিক মুনাফা আসার, তাদের কাছে যদি দায়িত্বশীলতার গান তাহলে দিন শেষে অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো হয়ে দাঁড়াচ্ছে। শুধুমাত্র তাই নয়, ভবন মালিকদের দায়িত্বশীল করাও আজকে সরকারেরই দায়িত্ব। অর্থাৎ আপনি বুঝানো থেকে শুরু করে সেগুলোকে বাস্তবায়ন করা সকল কিছু তো আজকে সরকারই করছে, বরঞ্চ সেক্ষেত্রে আজকে সরকারের সাথে কাজ করছে সাধারণ জনগণ, শুধু ভবন মালিক না। এছাড়াও আজকে তারা বলে গেলেন যে রাজধানীতে বিল্ডিং ভেঙে হচ্ছে আজকে কসাইটলিতে এরকম নিহত হওয়ার ঘটনা ঘটলো। দেখুন, আজকে আপনি দায়িত্বশীল হলেন, আমি দায়িত্বশীল হলাম না, তাহলে আজকে কিভাবে আপনি একজন ভবন মালিক, একজন রেলিং ভেঙে পড়লো তো আরেকজনের একজনের ভবনের রেলিং যখন আরেকজনের মাথার উপর পড়ে তখন একজন দায়িত্বশীল হয়ে কোনো কাজ দিচ্ছেন না। এবং আজকে এই যে দায়িত্বশীল করার জন্য যে কঠোর আইন প্রণয়ন করা, সেগুলোকে বাস্তবায়ন করা, সেগুলো সরকার করছে। অর্থাৎ সরকার আপনার উপর চাপ দিতে পারে, কিন্তু আমি ভবন মালিক হয়ে আপনার উপর চাপ দিতে পারি না, সেই সক্ষমতা আমার থাকছে না। সুতরাং মাননীয় স্পিকার, আজকে পরিশেষে এটি প্রমাণ হয় যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে ভবন মালিক প্রধান হয়ে দাঁড়াতে পারে না, বরঞ্চ আজকে সরকারের সমন্বিত কাঠামো এবং জনগণের সমন্বিত উদ্যোগই পারে এই ভূমিকম্পের আগে ভবনের নিরাপত্তা এবং পরে উদ্ধার তৎপরতা, এই দুই বিষয়ে একযোগে কাজ করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এরপর জবাব জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ শেহজাদ হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের বিষয়টি হিসেবে নির্ধারণ করা হয়েছে ভবন মালিকের দায়িত্বশীলতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে। আমরা পক্ষে অবস্থান করছি, তার বিশেষ কিছু ক্ষেত্রে আমার প্রথম বক্তা অর্থাৎ প্রধানমন্ত্রী দেখিয়ে গিয়েছেন। প্রথমে চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের কাছে। প্রতিপক্ষ দল বলে গেলেন যে আজকে প্রশিক্ষিত উদ্ধারকারী এবং কঠোর বিল্ডিং কোডের মাধ্যমে আমাদের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। কিন্তু মাননীয় স্পিকার, এই যে প্রশিক্ষিত উদ্ধারকারীগুলো তারা যে উদ্ধার করতে যাবে, তারা কিভাবে উদ্ধার করবে? আজকের ভবন মালিকেরা ঢাকা শহরের ভেতর এত পরিমাণে ঘনবসতি এবং এত পরিমাণে উঁচু ভবন কাছাকাছি নির্মাণ করেছে যে আজকে ভবনের ভেতরে কোনো ফাঁকা স্থান পাওয়া যাচ্ছে না। সুতরাং যদি সরকার আপনাকে উদ্ধারকারী পাঠায়ও, তবে ভবন মালিকদের অসচেতনতাবশত যে সকল ভবন তারা নির্মাণ করেছে সেই জন্য উদ্ধার করা সম্ভব হবে না। এমনও দেখা গিয়েছে যে পুরান ঢাকায় যদি একটি বড়সড় ভূমিকম্পের আকার রূপ নেয়, তবে পুরান ঢাকার এত পরিমাণে ঘনবসতি এবং অপরিকল্পিত নগরায়ণ এবং সরু রাস্তার জন্য ভবন মালিকদের অসচেতনতার জন্য যে সকল বাড়িঘর গড়ে উঠেছে তা যদি ভেঙে পড়ে যায়, তবে পুরান ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভবন মালিকদের অপরিকল্পিতভাবে তাদের উঁচু ভবন নির্মাণ করা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে দায়িত্বশীলতার কথা বলে গেলেন আমাদের বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আজকে আপনাকে যদি একজন শিক্ষক শিক্ষা দিতে নেয় এবং আপনি শিক্ষার্থী হিসেবে সেই শিক্ষা যদি না গ্রহণ করেন, তবে আপনার শিক্ষার্থীর কোনো স্বভাব বজায় থাকবে না। ঠিক তেমনইভাবে সরকার যদি আপনাকে সতর্ক করে, তবে সেই সতর্কতা আপনি যদি নিজের ভিতরে প্রয়োগিত না করেন, তবে ভবন মালিক হিসেবে আপনার সেই দায়িত্বশীলতা কোথাও থাকবে না। সুতরাং আপনার সেই ভবন মালিকের অসচেতনতার মাধ্যমেই আপনার ভবন ক্ষয়ক্ষতিতে যেতে পারে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমাদের আরও কিছু বিষয় রয়েছে। আমরা যদি দেখি তবে দেখতে পারবো বর্তমানে রাজুকের একটি প্রেক্ষাপটে বর্তমানে 2018 সালের একটি জরিপ অনুযায়ী ঢাকা শহরে 2,36,104টি ভবন রয়েছে। এর ভেতর 1,35,600টি ভবন অর্থাৎ 55% ভবনই ত্রুটিপূর্ণ। যেখানে আজকে ঢাকা শহরের 55% ভবন ত্রুটিপূর্ণ, ভবন মালিকদের অসচেতনতার জন্য, তাদের ইমার্জেন্সি এক্সিট গেট ব্যবহার না করার জন্য, ভূমিকম্পের পরে উদ্ধার ক্ষেত্রে আমরা যে একটি গেট দিয়ে বের হই সেটির জন্য কোনো বিকল্প গেট না রাখার জন্য যখন আমরা হুলস্থুলভাবে বের হব, যখন ভবন ধসে পড়বে, তখন আমরা মৃত্যু ঝুঁকির অধিকাংশে পড়ব। আজকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে আমরা কিভাবে ভূমিকম্প রোধ করতে পারবো? ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন, সেই ভবন মালিককে অবশ্যই তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে উন্নত মানের রড, সিমেন্ট, ইট, বালু, রাজুক অনুমোদন, বিসিবিডি কোড ইত্যাদি মেনে চলতে হবে। তবে ভবন মালিক যদি নিজস্ব সচেতনতা থেকে সেই কোডগুলো না মানে, তবে কিভাবে আপনি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারবেন না। আপনি সরকার হিসেবে শুধু মানুষকে সচেতন করতে পারবেন, ভবন মালিকদের সচেতন করতে পারবেন, কিন্তু আপনি সরকার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ভাড়াটিয়ার কাছে যেয়ে তাদেরকে সচেতন করতে পারবেন না। এই ক্ষেত্রে ভবন মালিকের নিজস্ব মন মানসিকতা এবং ভবন মালিকের সচেতনতা এবং দায়িত্বশীল বোধ থেকেই আমরা পারবো বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি কমাতে। আমরা যদি ভবন মালিক হিসেবে আমাদের প্রত্যেকটি ভাড়াটিয়াকে, প্রত্যেকটি মানুষকে বুঝাতে পারি যে ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি, আমরা যদি তদারকি করতে পারি, আমাদের ভবনের রক্ষণাবেক্ষণ করতে পারি, তবে শুধুমাত্র আমাদের এই ভবনগুলো শক্তিশালী হয়ে উঠবে। আমরা অনেকে উঁচু ভবন করছি, তবে আমাদের উঁচু
ভবনের নিচে মাটি কতটা শক্তিশালী সেই বিষয়ে আমরা কোনো লক্ষ্য রাখছি না। সরকার আপনাদেরকে মাটি সম্পর্কে সচেতন করতে পারে, তবে আপনি ভবন মালিক হয়ে যদি নিজেদের বাড়ি করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন, আপনি যদি স্বার্থ হাসিল করতে চান, তবে আপনি সরকারের সেই নিয়মটি মানছেন না, না মেনে সেই দুর্বল মাটির উপর বাড়িঘর তৈরি করছেন, যার ফলে ভূমিকম্পে সেটি ধসে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না যে সরকারকে সব কাজ করতে হবে। আমরা মূল কাজ অর্থাৎ আমাদের প্রধান কাজ করতে হবে ভবন মালিকদের নিজেরই, শুধুমাত্র ভবন মালিকদেরই এই সচেতনতা, দায়িত্বশীলতা, রক্ষণাবেক্ষণের মনোভাব এবং তদারকির মাধ্যমে আমাদের ভবনগুলো শক্তিশালী হয়ে উঠবে। সুতরাং আমরা বলে যেতে চাচ্ছি, আজকের সংসদে এটি গৃহীত হওয়া উচিত যে ভবন মালিকদের দায়িত্বশীলতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরপর জবাব জানাচ্ছি আজকে ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা মোসাম্মদ আনিমা খান অথৈকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, এতদিন আমরা হালকা মাত্রার ভূমিকম্প নিয়ে হাসি তামাশা করে এসেছি, কিন্তু গত 21শে নভেম্বরের পর থেকেই সারা দেশের মাঝে যেন এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। তার কারণ মাটির নিচে বিপদ, আর তার উপরে দাঁড়ানো আমাদের নিরাপত্তাই হলো সবচেয়ে ভঙ্গুর। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সরকারি দলের বক্তব্য শুনে আমি খুবই বিস্মিত হয়েছি। তারা যারা বলতে চাইছেন এই বিশাল অনিরাপত্তা, এই পুরো নগরের ঝুঁকি কেবল ভবন মালিকের দায়িত্বশীলতার উপরেই নির্ভর করছে। আজকে সরকারি দলের মন্ত্রী বলে গেলেন ভবন মালিকের লোভী মানসিকতার কথা। এখন ভবন মালিক লোভী যদি হয়ে থাকে, তাহলে সে এখন নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করবে তার ভবন নির্মাণের ক্ষেত্রে, কিন্তু আইন যদি সেখানে কঠোর থাকে তাহলে কিন্তু সে সেখানে বাধ্য হবে যে সে যেন সেই উচ্চমানের যথাযথ সরঞ্জামগুলো ব্যবহার করতে। এখন এবং নিম্নমানের এসব সরঞ্জাম বাজারজাত হচ্ছে কিভাবে, সরকার যদি এখানে যথাযথ তদারকি করতো তাহলে কিন্তু এই নিম্নমানের সরঞ্জামগুলো বাজারজাত কখনোই হতে পারতো না। এছাড়া তিনি বলে গেলেন শিক্ষক যদি শিক্ষা দেয়, সেই শিক্ষা যদি আমরা গ্রহণই না করি তাহলে আমরা কিভাবে শিক্ষিত হব। এখন শিক্ষক যদি শিক্ষাই না দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে শিক্ষিত হতে পারি। এরপর ভবন মালিক ভাড়াটিয়াদের সচেতন করবে, সে কথা কিন্তু আপনারা বলে গেলেন। এখন তার মানে আপনারা এখানে সেই জনসচেতনতার কথাই কিন্তু পরোক্ষভাবে টেনে আনলেন, অর্থাৎ শুধু ভবন মালিকের দ্বারা কিন্তু আপনারা কখনোই সে কাজটির সমাধান করতে পারবেন না। আর ভূমিকম্প তো কখনো মালিককে জিজ্ঞাসা করে আসে না যে তুমি দায়িত্বশীল তো, বরং ভূমিকম্প হলে আমরা বুঝতে পারি একটা রাষ্ট্র আসলে কতটা প্রস্তুত, নগর পরিকল্পনা কতটা শক্তিশালী, আইন কতটা কার্যকর এবং জনগণ আসলে কতটা সচেতন। এখন একটি ভূমিকম্প শুরু হয় তাহলে আমরা কোথায় যাব মাননীয় স্পিকার? আর স্থানটা যদি হয় পুরান ঢাকা, তাহলে তো কোনো কথাই নেই। আজকে সরকারি দলের মন্ত্রী এসে বলে গেলেন যে ঢাকা ঘনবসতিপূর্ণ শহর। হ্যাঁ, ঢাকা হচ্ছে অপরিকল্পিতভাবে সাজানো একটি বিস্ফোরক মানচিত্র, কিন্তু এক্ষেত্রে যখন এই অপরিকল্পনায় হচ্ছে এই ঢাকা এর উপর পরিণত হয়েছে, তখন সেখানে কিন্তু সরকারেরই দায়িত্ব পালন করার কথা ছিল যেন সকল নিয়ম মেনে বিল্ডিংগুলো তৈরি হয়। এবার আমি চলে আসছি যে আমরা ভূমিকম্প ব্যবস্থাপনাকে যেহেতু 3টি ভাগে দেখছি, ভূমিকম্পের আগের কথা যদি বলি, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কঠোর নীতি, বিল্ডিং কোড বাস্তবায়ন, রেট্রোফিটিং, ভূমিকম্পের সহনশীল ভবন নির্মাণ এবং জনগণের সচেতনতা। অর্থাৎ এখানে কিন্তু সকলেরই ভূমিকা রয়েছে। ভূমিকম্পের সময়ের কথা যদি বলি, সেখানে দরকার সঠিক নির্দেশনা, নিরাপদ রুট, অ্যালার্ম সিস্টেম, এগুলো সবই কিন্তু রাষ্ট্রের কাজ। ভূমিকম্পের পরের কথা যদি বলি, তখন দরকার রেস্কিউ টিম, মেডিকেল সাপোর্ট, রিলিফ নেটওয়ার্ক, এগুলো সবই রাষ্ট্র পরিচালিত ব্যবস্থা। এবং এখানে কিন্তু ভবন মালিকের কোনো ক্ষমতাই নেই। যে দেশে 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে গ্যাস লাইন ফেটে শহর অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে, যে দেশে উদ্ধার দল ঢুকতেই পারে না সংকীর্ণ রাস্তার পরিকল্পনাহীনতার কারণে, সেই দেশে ক্ষয়ক্ষতি কমাতে শুধু ভবন মালিকের দায়িত্বশীলতার উপরে নির্ভর করে বসে থাকাকে আমি বলবো একটি আত্মঘাতী সিদ্ধান্ত। নিরাপত্তা বিকল্প নয়, বরং বাধ্যতা। এবং আজকে থেকেই সরকারকে কেন্দ্র করে দায়িত্বটা কিন্তু আমাদের সকলকেই পালন করতে হবে। সেক্ষেত্রে ভবন মালিকদেরও দায়িত্ব আছে, এবং না হলে কিন্তু পরের কম্পন শুধু শহরকে নয়, আমাদের প্রস্তুতিহীনতার ইতিহাসকেই ধ্বংসস্তূপে পরিণত করবে। সুতরাং আজকের এই সংসদে যেন এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয়। ধন্যবাদ সকল। এরপর জবাব জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য হাসনাইদ মাহি অর্ককে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকারকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের মহান সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আপনার অনুমতিক্রমে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে ভবন মালিকের দায়িত্বশীলতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে। আজকে বিরোধী দল পুরো বিতর্কটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো করে গিয়েছে। আমাদের দলের প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে প্রত্যয়ের সংজ্ঞান করেছে ভবন মালিকের দায়িত্বশীলতা অন্যান্য নিয়ামকের তুলনায় অধিক কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ এইখানে আমরা সরকারের উদ্যোগকে অস্বীকার করছি না, কিন্তু তারা মনে করছে আমরা বলছি আজকে শুধুমাত্র ভবন মালিকের দায়িত্বশীলতার কথা, কিন্তু
আমরা বলছি শুধুমাত্র ভবন মালিকের দায়িত্বশীলতা না, আপনার সরকারি উদ্যোগ যে কথাগুলো আপনি বলছেন আইন প্রয়োগ সেগুলো অবশ্যই দরকার। তবে প্রশ্নটা যখন আসে কোন নিয়ামকটা অধিক কার্যকর ভূমিকা পালন করে, ঠিক সেখানে আমরা বিতর্ক করছি এবং সেখানে আমরা মনে করছি ভবন মালিকের দায়িত্বশীলতা এখানে অধিক কার্যকর ভূমিকা পালন করে। আজকে তারা সরকারের আইন প্রয়োগের কথা বলে যাচ্ছে, তাদের বিতর্কটা এমন আপনার হাতে একটা আলাদিনের চেরাগ থাকবে, আপনি ঘষা দিবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে তারা বারবার বলছে আইন প্রয়োগ করবে, আইন প্রয়োগ করবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে আইন প্রয়োগটা আপনি কিভাবে করবেন সেটার কোনো উত্তর আপনারা দিয়ে যাননি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে দুর্নীতি হচ্ছে, আপনাকে আইন প্রয়োগ করতে হলে আগে সেই দুর্নীতিটা কমাতে হবে, কিন্তু এই দুর্নীতি এত পরিমাণে ছড়িয়ে গেছে, সেই দুর্নীতিটা কমানোটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এর তুলনায় আপনি যদি আজকে ভবন মালিকদের দায়িত্বশীল করে ফেলতে পারেন, কারণ এই দায়িত্বশীলতা দিয়ে আপনি হচ্ছে 90% ভূমি ভবনকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি সেটা কমিয়ে আনতে পারবে। আজকে তারা বলছে অনেক আইন আপনি প্রয়োগ করবেন, প্রয়োগ করে আপনি ভবনগুলোকে ঠিক করে দিবেন। আজকে সরকার বড়জোর আইনটাকে সঠিকভাবে প্রণয়ন করতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ সেই আইনটাকে বা সেই আইন মেনে ভবন তৈরি করলো কিনা, সেগুলো তদারক করলো কিনা, সেগুলো দেখার সক্ষমতা আজকে বর্তমান সরকারের থাকলেও সেটা অনেক বেশি জটিলতার মধ্য দিয়ে যাবে। আজকে বর্তমান বাংলাদেশে সেই পরিমাণের ক্ষমতা নেই যে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বাড়িঘরগুলোকে তদারক করে দেখা যে তুমি আজকে সঠিকভাবে বাড়ি তৈরি করেছো কিনা, বাড়ির ভবনগুলোকে নির্মাণ করেছো কিনা, সেগুলোকে তদারক করছো কিনা। এই সব জায়গাগুলোতে আজকে যদি ভবন মালিক দায়িত্বশীল না হয়, সরকার যত আইন প্রয়োগ করুক না কেন, ভবন মালিক তার দায়িত্বশীলতার জায়গা থেকে যদি আজকে পিছিয়ে থাকে, তখন তারা নিরাপদভাবে ভবন তৈরি করবে না, জনগণকে সচেতন করবে না, যার ফলে ভবনকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি হওয়া তা হয়েই যাবে। অন্যদিকে আজকে যদি সরকার কোনো আইন প্রয়োগ নাও করত, শুধুমাত্র আপনার পৃথিবীতে ভবন মালিকের দায়িত্বশীলতা বিরাজ করত, তাও আপনি ভূমিকম্পের অধিকাংশ ক্ষয়ক্ষতি কমিয়ে ফেলতে পারতেন। আজকে আপনার যদি আপনার বিল্ডিংয়ে সমস্যা থাকে, লাইন গ্যাসের লাইন বা আগুনের লাইনে কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো সলভ করার দায়িত্ব আজকে সেই ভবন মালিকের নিজে। এখানে সরকার এসে কখনোই খুঁটে খুঁটে সেই জিনিসগুলো তদারকি করতে পারবে না। অর্থাৎ এখানে যদি ভবন মালিক দায়িত্বশীল ভূমিকা পালন করে, তার ফলে এই যে ভূমিকম্পকে কেন্দ্র করে যে 90% ক্ষয়ক্ষতি হতো, সেই 90% ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে। আজকের বিতর্কের সব শেষে আপনার সামনে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য দুইটা অপশন। প্রথমত ভবন মালিককে দায়িত্বশীল করতে হবে, দ্বিতীয়ত আইন প্রয়োগ করতে হবে। এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে যে পরিমাণে ভূমিকম্প হচ্ছে এবং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেখানে আপনাকে দ্রুত, সহজ এবং কার্যকর একটা সমাধানকে বেছে নিতে হবে। এইখানে আইন প্রয়োগ করাটা অত্যন্ত জটিল এবং কঠিন পদ্ধতির মধ্য দিয়ে যায়, কিন্তু সেখানে আপনি যদি ভবন মালিকের দায়িত্বশীল করতে চান, আপনাকে সেই জটিলতার মধ্যে পড়তে হবে না। তো আমরা যদি আজকে আপনার বিতর্কের সমাধান অনুযায়ী ডিবেট করতে যাই, তাহলে পরিস্থিতি এমন হবে আপনার ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়বে, তার তলায় শুয়ে শুয়ে আপনি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধ করে। তাই মনে করছে আজকে সংসদের প্রস্তাবে গৃহীত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকে ছায়া সংসদের মাননীয় বিরোধী সদস্য ইরিনা ইনসাফ ইরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলে সাংসদ বলে গেলেন যে দুর্নীতিগ্রস্ত সরকার কিভাবে ভবন মালিকদের সচেতন করতে পারবে। প্রতিপক্ষ আজকে দুই একজন দুর্নীতির জন্য কি আপনি পুরা সরকারের কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারেন? কখনোই না। দ্বিতীয়ত আপনি বলে গেলেন যে গ্যাস লাইন ঠিক করার দায়িত্ব সরকারের। মাননীয় স্পিকার, গ্যাস লাইন আজকে যখন আমরা আশঙ্কা করছি 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহর একটি অগ্নিকুণ্ডে পরিণত হবে, ঠিক সেখানে জাপান একটি পদক্ষেপ নিয়েছে, যেখানে তাদের দেশে ভূমিকম্প শুরু হওয়ার 3.5 সেকেন্ডের মধ্যে মেট্রো রেল লাইন, বিদ্যুৎ এবং গ্যাস লাইন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আমরা যদি আজকে এই সিস্টেমটি চালু করতে চাই, তাহলে ভবন মালিকের সচেতনতা কিংবা দায়িত্ববোধ কাজে দিবে না। এই সিস্টেমটি আজকে সরকারকেই করতে হবে। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী, সাংসদ এবং উপনেতা বারংবার গদ বাঁধা একটি নিয়মে বলে গেলেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে মালিকদের দায়িত্বশীলতা রয়েছে। আমরা কিন্তু এটি কখনোই অস্বীকার করছি না, আমরা বরঞ্চ বলছি দায়িত্বশীলতা থাকলেও শুধুমাত্র ভবন মালিকের দায়িত্বশীলতা দিয়ে কখনোই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব নয়। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই সংসদের সরকারি দলের প্রধানমন্ত্রী এমন কোনো রোড ম্যাপ দেখিয়ে যেতে পারেননি যার মাধ্যমে আজকের এই সংসদে প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, ভূমিকম্পের দেশ জাপান, যেখানে 1950 সালে বিল্ডিং স্ট্যান্ডার্ড ল, 1971 সালে সংশোধিত আরসি ল, 1981 সালে বাধ্যতামূলক কোড ব্যবহার, সর্বশেষ 2000 সালে কাঠের বাড়ি থেকে আবাসিক ভবনে রেসিস্ট্যান্স গ্রেড বাধ্যতামূলক করা হয়েছে। আর এই সকল আইনের মাধ্যমে সেই দেশের 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পে ভবন ধসের হার 5%
শতাংশেরও নিচে নেমে এসেছে এবং নিরাপত্তার হার 88% বেড়েছে। আজকে এই যে জাপান এই পদক্ষেপ নিয়েছে, এটি তাদের দেশের সরকারকেই নিতে হয়েছে, ভবন মালিকদের সচেতনতা দ্বারা না। আর সরকার যখন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে, তখন প্রত্যেকটি জনগণ এটি বাস্তবায়ন করার জন্য বাধ্য হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ভূমিকম্প হয়ে গেল, ঠিক সেই সময় তো ভবন মালিক নিজেই মাটি নিচে চাপা পড়ে যাবে। এই সময় উদ্ধার তৎপরতা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারকে এগিয়ে আসতে হবে, সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে, দমকল বাহিনীকে এগিয়ে আসতে হবে, চিকিৎসক নিয়োজিত করতে হবে। ত্রাণ এবং উদ্ধার তৎপরতা সরকারকেই আজকে চালাতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে সরকারি দলই বলে গিয়েছেন সরকার কম সচেতন, ভবন মালিক কম সচেতন। তাহলে এমন অবস্থায় যদি প্রশ্ন করি যে কার লাগাম ধরে টানলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে, উত্তর সরকার। তার কারণ মাননীয় স্পিকার, যদি সরকার নিষ্ক্রিয় থাকে কিন্তু ভবন মালিক সচেতন থাকে, একটা সময় ভবন মালিকের সচেতনতা হাওয়ায় মিলিয়ে যাবে। কিন্তু যদি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আমরা এমন একটি সিস্টেম, এমন একটি আইন, এমন একটি নীতি চালু করতে পারি যার মাধ্যমে আমরা দীর্ঘস্থায়ী সুযোগ সুবিধা লাভ করতে পারবো, তাহলেই কেবলমাত্র ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। আজকে আপনারা বলে গেলেন যে সচেতনতা একটি স্বল্পমেয়াদী প্রক্রিয়া। আপনারা কিভাবে বলছেন সচেতনতা একটি স্বল্পমেয়াদী প্রক্রিয়া? বরঞ্চ একটি আইন জারি করে দুর্বল ভবনকে গড়িয়ে দেওয়ার মাধ্যমে যে সচেতনতা তৈরি করা যাবে, সেটি একটি স্বল্পমেয়াদী প্রক্রিয়া, সেটি সময় খুবই কম লাগবে। আর রাজুক ইতিমধ্যে লাল, সবুজ এবং হলুদ মার্ক করে ভবন তৈরি করে ভবন মার্ক করে দিয়েছে, যেখানে আমাদের কিন্তু প্রত্যেক ভবনে গিয়ে খোঁজ নিতে হচ্ছে না। আমরা লাল এবং হলুদ মার্কধারী বিল্ডিংকে যদি শনাক্ত করে নিয়ম নীতি চালু করতে পারি, তাহলেই কেবলমাত্র ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। তাই আজকের এই সংসদে যেন কোনোভাবেই এই প্রস্তাবটি গৃহীত না হয়, তার জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের ইরেনা ইনসাফ ইরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। এই পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। আমরা এই পর্যায়ে প্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা আহনাফ সিদ্দিককে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সরকারি দলের সাংসদ এসে একটি কথা বলে গেলেন যে আজকে সরকার ছাড়াও আমি ভবন তৈরি করতে পারবো। কিন্তু দেখেন, আজকে তারা একবার বললো না, অর্থাৎ তারা কাণ্ডবিহীন গাছ তৈরি করতে চাচ্ছে। তারা চাচ্ছে আজকে কোনো ধরনের নিয়ম নীতি না ছাড়াও, কোনো ধরনের নকশা প্রণয়ন ছাড়াও, রাজুকের কোনো অনুমতি ব্যতীত শুধুমাত্র ভবন মালিক মিলে আমরা একটা ভবন তৈরি করবো, সেখানে আমরা বসবাস করব। অর্থাৎ উনি আজকে ভিত্তিহীন কথা বলছেন, যার কোনো ভিত্তিই নেই। উনি এমন কথা বলছেন যে আজকে আমরা যদি একত্রিত হই, মানে এরকম ছোটবেলার খেলা, তুমি আমি একসাথে মিলবো, আমি আর তুমি কিছু গড়বো, তাহলেই হবে। এরপর মাননীয় স্পিকার, আজকে তারা একটা কথা একবার নজর দিচ্ছেন না। আজকে কসাইটলি বলেন কিংবা পুরান ঢাকা বলেন, আজকে যেখানে ভবন তৈরি হয়ে গেছে, সেই ভবনগুলোর মালিকের উপর দোষ আরোপ করে বারবার তাদেরকে যদি বলে তুমি আগে মানোনি তাই এরকম হচ্ছে, এরকম দোষারোপ না করে বরঞ্চ আজকে যদি সরকার প্রয়োজন হলে সেই সকল ভবনগুলোকে ভেঙে দিয়ে হলেও আজকে নিরাপদ বা পরিকল্পিত নগর গড়ে তোলে, তাহলেই তো সমাধান হবে। সমাধানের পথ বাছাই না করে শুধুমাত্র আজকে আপনি একজন আরেকজনের উপর দোষ ছিটাছিটি করে তো সমাধান পাওয়া যাবে না। এরপর উনি বলে গেলেন যে ভবনে যদি আজকে চাপা পড়ি আমি, তাহলে আজকে কি হবে? আচ্ছা, আমিও আপনাকে প্রশ্ন করলাম, আমি চাপা পড়লাম, আমার মালিকও চাপা পড়লো, দুইজন একসাথে চাপা পড়ে বসে আছি, বাঁচাবে কে? সরকার বাঁচাবে। আজকে ফায়ার সার্ভিস বলুন, উদ্ধারকারী দল বলুন, এই উদ্ধারকারী দল বা ফায়ার সার্ভিস কার থেকে আসে? সরকার থেকে আসে। সরকার অনুমোদিত নীতি, সরকার অনুমোদিত পদ্ধতি বা সরকারের আজকে নীতিমালার মাধ্যমে আজকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। এছাড়াও তারা আজকে কোনো রোড ম্যাপ দেখিয়ে যেতে পারলেন না। আমরা সমগ্র বিতর্কে কেন তাদের কথা বিশ্বাস করব? কি যৌক্তিকতা, তাও তারা দেখিয়ে যেতে পারলেন না। এরপর তারা বলে গেলেন যে আজকে নিয়ম যদি আজকে ভবন মালিক না মানে, আমরাও তো বলতেছি আজকে যদি ভবন মালিক নিয়ম না মানে তাহলে সমাধান কি হবে? আজকে আমি ভবন মালিক হিসেবে নিয়ম মানলাম না, তাহলে এরপর কি হবে? আমি আমার মতো ভবন তৈরি করে ফেললাম, সরকার আমার উপর কোনো ধরনের বাধ্যবাধকতা দিবে না, সরকার আমার প্রতি কোনো ধরনের কঠোর আইন প্রয়োগ করবে না, এর উত্তর আজকে আপনাদের দিয়ে যেতে হবে। এতগুলো প্রশ্ন করে গেলাম, একটারও কোনো উত্তর দিয়ে গেলেন না। আপনারা বিতর্ক যাবত একটাই কথা বলে গেলেন, ভবন মালিক যদি এটা করতো তো ওটা হতো, এটা করেনি তো ওটা হয়নি। তো আমরা আপনাকে বলছি এটা করেনি, মেনে নিলাম, এখন কি করবেন? এখন যে ভূমিকম্প হচ্ছে সেটার সমাধান কে করবেন? ভবন মালিককে বলবেন আসো তোমাকে জেলে ভরি, তুমি করো না এই কারণে? অর্থাৎ আপনারা অযৌক্তিক কথা বলছেন। শুধুমাত্র তাই নয়, আমরা জানি যে রাজুক, লাল, হলুদ, সবুজ এভাবে ভবনগুলোকে ভাগ করে এর জন্য কঠোর আইন প্রয়োগ করছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সকল ভবনের কিন্তু প্রয়োজন হচ্ছে না, যেগুলো লাল, যেগুলো হলুদ, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং সমগ্র বিতর্কে যাবৎ এটি প্রমাণিত হয়েছে, আজকে যদি সরকার এবং জনগণ একত্রিত হয় তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। আশা করি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।
এ পর্যায়ে সর্বশেষে ওয়াইন্ড আপ সেশনে আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা সাফিল সরকারকে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনারা বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা বারবার বলছেন সরকার কঠোর আইন প্রয়োগ করার মাধ্যমে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবে। লক্ষ্য করুন, সম্প্রতি নারায়ণগঞ্জের 8টি অনুমোদনবিহীন নির্মাণাধীন ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবনের অবৈধ অংশকে উচ্ছেদ করা হয়েছে। দক্ষিণ বনশ্রী ঢাকায় অনুমোদনবিহীন নির্মাণকৃত ভবন বাড়ির মালিকদেরকে 11 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পুরান ঢাকার ভবন মালিকদেরকে নোটিশ দেওয়া হচ্ছে বারবার। এত তৎপরতার পরেও কিন্তু সরকার এবং ভবন মালিকদের চোর পুলিশ খেলা বন্ধ হচ্ছে না। তবে যদি এই ক্ষেত্রে যদি ভবন মালিকরা দায়িত্বশীল না হয়, তাহলে কীভাবে সেই আইনগুলোকে বাস্তবায়ন করবেন তা কিন্তু আপনারা দেখিয়ে যেতে পারেননি। আপনাদের একটা কথা বলে যাই, তা হচ্ছে তাই বলছি আইন দিয়ে নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতার দিকে লক্ষ্য করুন। সেই কবিতাটিকে একটু ভালোভাবে অনুধাবন করুন। এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই পুরো বাংলাদেশকে আইনের চামড়ায় মোড়ানোর চেয়ে আমরা যে ভবন মালিকরা আছি তারা যদি প্রত্যেকটা নিজেদের জায়গা থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা সেই সমস্যা একটি সঠিক সমাধানে যেতে পারবো। এই ক্ষয়ক্ষতির পরিমাণগুলো আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। তারপর আপনারা বলছেন যে ভবন ভেঙে বললে কি করবেন। আমরা বিশ্বাস করি প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। এই ভবন নির্মাণকারীরা যদি পূর্বেই সরকারের নিয়মকানুন মেনে একটি নিরাপদ ভবন তৈরি করে, তাহলে সেই ভবন ধসে পড়ার হার কিন্তু অনেকাংশেই কমে আসে। আজ আপনারা আমাদের বক্তব্যকে ভালোভাবে না শুনেই আমাদের বক্তব্যকে ভিত্তিহীন বলছেন। আমরা বলছি, আপনারা বললেন যে সরকারের ভূমিকা শুনুন। আমরা বলছি, আমরা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বক্তব্য করছি। আপনাদের মতো 20 বছর আগের কথা বলছি না। বর্তমান বাংলাদেশের সরকারের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পারবো বাংলাদেশ সরকার অত্যাধুনিক যুগোপযোগী বিভিন্ন বিল্ডিং নির্মাণ কোড জারি করেছেন। তারা এই ভবন নির্মাণ সংক্রান্ত আইনকে প্রতিনিয়ত সংশোধন করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত ভালো মতো তৈরি করে যাচ্ছেন। তবে আমাদের এই ভবন মালিকরা কিন্তু তা মানছে না। আমাদের প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, আর এই কারণে আমরা বিশ্বাস করি যে আজকের এই প্রস্তাবটিকে এই সংসদে গৃহীত হওয়ার দরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য ওয়াইন্ড আপ সেশনে। বাংলাদেশের ইতিহাসে গত 21শে নভেম্বর প্রায় 30 বছর পর সবচাইতে একটা ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল এই দেশ, এবং সেটি ছিল 5.7 মাত্রার রেক্টার স্কেলে যে ভূমিকম্প। সেই ভূমিকম্পে আমরা দেখেছি ঢাকা শহর সহ আশেপাশের অনেক জায়গায় কেঁপে উঠেছে। আমরা আতঙ্কিত হয়েছি, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই 25-30 সেকেন্ড অবস্থান করছিলাম। এই যে আতঙ্ক আমাদের মধ্যে অনুভূত হয়েছে, সে আতঙ্ক দূর করবার জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি সেটি কিন্তু আমাদের এখন বিবেচনার বিষয়। বাংলাদেশ একটা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ। আমরা অচিরেই একটা বড় ভূমিকম্পের আশঙ্কার মধ্যে রয়েছি, শঙ্কার মধ্যে রয়েছি। কিন্তু আমাদের ভূমিকম্প নিয়ে আমাদের আতঙ্ক আছে, আমাদের সচেতনতা নেই। আমাদের আতঙ্ক আছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেই। আমাদের ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের যে নানা রকম আইন প্রয়োগ, সেই আইন প্রয়োগ বিধিমালা সেগুলি কিন্তু দৃশ্যমানভাবে আমরা দেখতে পাই কম। সে কারণের জন্য ভূমিকম্প নিয়ে আমাদের আতঙ্ক থাকলেও কিন্তু কার্যকর পদক্ষেপ যেটা, সেই পদক্ষেপ কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে কীভাবে আমরা এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। আমরা এই জন্য আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম যে প্ল্যান, সেই প্ল্যানের কথা বলছি। কারণ ভূমিকম্প প্রবণ বাংলাদেশে কখন ভূমিকম্প আসবে এবং ভূমিকম্প প্রতিরোধ করবার জন্য কোনো শক্তি কিন্তু আমার বা বিশ্বের কোনো দেশেরই কিন্তু এখনো পর্যন্ত নাই। কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাবার জন্য আমরা আমাদের নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। সে কারণে আমরা যে বিল্ডিংগুলি তৈরি করি, সেই বিল্ডিংগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হচ্ছে কিনা, আমাদের যে রড সিমেন্ট অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলি ভবন মালিকরা ঠিকমতো দিচ্ছে কিনা, এবং রাজুক সহ অন্যান্য কর্তৃপক্ষ এই বিল্ডিং করার সময় প্রত্যেকটা স্তরে স্তরে তারা পর্যবেক্ষণ করছে কিনা, তারা সেখানে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করতে পারছে কিনা, নাকি শস্যের ভিতরে রাজুক এবং ভবন মালিকের যারা রয়েছেন তারা একত্রিত হয়ে এই ভবনগুলিকে দুর্বল করে ভূমিকম্পের ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির ঝুঁকির দিকে আমাদের ঠেলে দিচ্ছে। সে কারণে আমরা যে বিল্ডিং কোড দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বিল্ডিং কোড মেনে চললে আমরা অবশ্যই এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির ঝুঁকি সেটি কমাতে পারবো। কিন্তু এর আরও আধুনিকায়ন করার প্রয়োজন আছে কিনা, বিল্ডিং কোড সময় মতো আমরা পাস করতে পারছি কিনা, বিল্ডিং কোড যদি পাস করা হয়েছে তার জন্য তদারকি কমিটি আমাদের করা হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখন অ্যাড্রেস করবার সময় এসেছে। আমরা যদি দেখি যে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে গলদ রয়েছে, যে গলদ আমরা ভবন মালিকের মধ্যে দেখতে পাই, সরকারি প্রতিষ্ঠানও দেখতে পাই। আমরা বিগত সময় দেখেছি যে রাজুকে ঘুষ ছাড়া কিন্তু কোনো কাজ হতো না, এবং সেই ঘুষ থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে প্রশাসন তারা নানাভাবে চেষ্টা করছেন। আমরা আশা করব রাজুকে যে শস্যের ভিতরে যে ভূত ছিল সেই ভূত দূরী করে রাজুক যদি সক্ষমভাবে কাজ করতে পারে, আমাদের সরকারি সংস্থাগুলো সক্ষমভাবে কাজ করতে পারে, তাহলে ভবন মালিকরা যত ধরনেরই তাদের ভবনকে দুর্বল করে অনিয়ম করে ফার এরিয়া না মেনে সে ভবনকে
10 তলার পারমিশন নিয়ে 20 তলা করে ফেলার যে অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। সে কারণে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে তাদের তদারকি বৃদ্ধি করতে হবে, তাদের আইন প্রয়োগ করতে হবে, তাদের মধ্যে সর্ষের ভিতরে যে ভূত রয়েছে সেই ভূত আমাদের দূর করতে হবে। তা না হলে কিন্তু আমরা ভূমিকম্পের যে ঝুঁকির মধ্যে রয়েছি সেই ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের ভবনগুলো যদি ভেঙে পড়ে, তাহলে আমাদের বলা হয় যে ঢাকা শহরে 3 থেকে 3.5 লক্ষ লোক যদি 7-8 রেক্টার স্কেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু মৃত্যুর মুখোমুখি হতে পারে। তাই আমরা মনে করি যে এই যে ভবন মালিক, আমাদের রাজুক, আমাদের গণপূর্ত, আমাদের সরকারি সংস্থাগুলো, আইন প্রয়োগ সংস্থাগুলো, এদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা ভূমিকম্পের ঝুঁকি আমরা মোকাবেলা করতে পারি। আমরা এই মোকাবেলা করবার জন্য আমরা মনে করি যে আমরা সকল অংশীজনকে নিয়ে এখন আমাদের বসবার সময় এসেছে। আমরা আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হতে হবে। বাংলাদেশে দেখতে পাচ্ছি কিছু কিছু বিশেষজ্ঞরা তারা অনেক বেশি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। আতঙ্ক ছড়ায় কিন্তু কোনো ফর্মুলা দিতে পারে না। আতঙ্ক ছড়িয়ে বলে যে আজকে রাজুক ব্যর্থ হচ্ছে, রাজুক পারছে না, কোন কোন বিল্ডিংগুলো আজকে লাল, হলুদ, সবুজ করবে থার্ড পার্টিকে দিয়ে দেন, মানে ব্যবসা। আমি একটা কথা বলি, 2010 সালে সংশোধিত বিল্ডিং কোড 2020 সালে গ্যাজেট হয়েছিল, অত্যন্ত দুঃখজনক। বিল্ডিং কোড সংশোধনের গ্যাজেট প্রকাশের 5 বছর পার হয়ে যাবার পরেও কিন্তু আমরা এখনও এর বাস্তবায়নে যে তদারকি কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ এখনও গঠন করতে পারেনি। সুতরাং বর্তমান যে বিল্ডিং কোড আমরা দেখতে পাচ্ছি সেটি আধুনিক কিনা, সেটা বিশ্বের সাথে অন্য অন্য দেশের সাথে তাল মিলিয়ে আমরা সেই বিল্ডিং কোড হচ্ছে কিনা সেটি কিন্তু আমাদের এখন ভাবতে হবে। সুতরাং আমাদের বিল্ডিং কোডকে আধুনিকায়ন করবার জন্য সেটি আমাদেরকে আরও বেশি সচেষ্ট থাকতে হবে। ঢাকা শহরের আশেপাশে যেভাবে অপরিকল্পিত হাউজিং কোম্পানিগুলি গজে উঠেছে, যেভাবে মাটি ভরাট করে নদী, নালা, খাল, বিল ভরাট করে যেভাবে হাউজিং কোম্পানিগুলি হচ্ছে, সেই হাউজিং কোম্পানিগুলোকে কে তদারকি করবে? ঢাকা শহরের আশেপাশে গজে ওঠা হাউজিং কোম্পানিগুলি যে ধরনের 10 তলা, 20 তলা, 15 তলা সমিতি করে তারা বিল্ডিং করে ফেলছে, সেই বিল্ডিংয়ে তদারকি করবার জন্য কিন্তু আমরা সেরকমভাবে কোনো কিছু দেখতে পাই না। যদি আজকে সেখানে ভূমিকম্প হয়, বাংলাদেশ 7 থেকে 8 রেক্টার স্কেলে ভূমিকম্প হয়, তাহলে গবেষণা প্রতিবেদন বলা হচ্ছে যে সেই হাউজিং এলাকাগুলো মাটির নিচে তলিয়ে যেতে পারে, সেখানে বালি থেকে পানি বেরিয়ে এসে সেখানে কাদা মাটি বের হয়ে আসতে পারে। সো ঢাকা শহরের আশেপাশে গজে ওঠা যে হাউজিং কোম্পানিগুলি নদী, নালা, খাল, বিল ভর্তি করে যে ধরনের আবাসন প্রকল্প তৈরি করছে, সেগুলিকে জোরদারভাবে আমাদের তদারকি করতে হবে। তা নাহলে মানুষ, একটু স্বল্প আয়ের মানুষরা তারা বিল্ডিং করতে চায়, তারা ফ্ল্যাট কিনতে চায়, তারা কিন্তু বিভ্রান্ত হয়ে তারা মৃত্যুর মুখে পতিত হতে পারে। এখনই উপযুক্ত সময় যে এ ধরনের অপরিকল্পিত হাউজিং কোম্পানি করে বা যারা অপরিকল্পিত বিল্ডিং করবার জন্য এখন চেষ্টা করছে, ফায়ার এরিয়া মানছে না, আগুন লাগলে কী হবে সেগুলি মানছে না, লিফট ঠিকমতো রাখছে না, তারা স্টেয়ার ঠিকমতো রাখছে না, সেগুলিকে যদি আমরা এখনই যদি প্রতিরোধ করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের নাগরিকরা সচেতন হবে এবং ভবনগুলি উপযুক্ত পরিবেশের মধ্যে দিয়ে উপযুক্তভাবে তৈরি হলে আমাদের যে ভূমিকম্পের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি কিন্তু কমানো সম্ভব হবে। কিন্তু দেখেন, ঢাকা শহরকে অপরিকল্পিত নগরী বলা হচ্ছে, মাটির নিচে দিয়ে গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন গিয়েছে। আমরা যদি সেই মাটির নিচে দিয়ে ঢাকা শহরে গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন দেখি, যদি একটা মোটামুটিভাবে 6, 6.5, 7 রেক্টার স্কেলের ভূমিকম্প হয় এবং সেখানে যদি স্পার্কেল হয়, শর্ট সার্কিট হয়, তাহলে ঢাকা শহরটা অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে। তো এই যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাটির নিচে দিয়ে গ্যাসের লাইন নেওয়া, বিদ্যুতের লাইন নেওয়া এবং ভূমিকম্পকে এটা সহনশীল কিনা সেগুলি আমরা কখনো সেগুলিকে চিন্তা ভাবনা করিনি। আমরা দেখেছি বিগত সময়ে সচেতনতা তৈরি করবার ক্ষেত্রে, বিশেষ করে গত 15-16 বছরে বিগত সরকারের আমলে সচেতনতা তৈরি করবার ক্ষেত্রে ভূমিকম্পের ঝুঁকি কমানোর জন্য, ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করবার জন্য, মৃত্যু হ্রাস করবার জন্য অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে, কিন্তু সেখানে সেই টাকা পয়সার হিসাব নিকাশও নাই এবং সেই টাকা পয়সার ক্ষেত্রে সচেতনতা কতখানি তৈরি হয়েছে সেটি কিন্তু আমাদেরকে একটা প্রশ্ন বৃদ্ধি করছে। আমরা তাই মনে করি, নিশ্চয়ই আমাদের মনে আছে যে বাংলাদেশে যখন রানা প্লাজা ধসে পড়ে, একটি মাত্র বিল্ডিং ধসে পড়েছিল, সেখানে 1100-1150 লোক একটি মাত্র বিল্ডিং ধসে পড়ার পর মারা গেছে। 1 থেকে 1.5 মাস লেগেছে সেই ধ্বংসস্তূপ সরাতে। আমি জানি না ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি কোনো কারণে ভূমিকম্প হয়, তাহলে সেই ভূমিকম্পে যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হবে, কী পরিমাণে হতাহত হবে, কী পরিমাণে মানুষ মারা যাবে, কতদিন লাগবে সেই ধ্বংসস্তূপ থেকে মানুষকে রক্ষা করতে, মানুষকে বাঁচাতে, এবং যারা মারা গিয়েছে তাদেরকে দাফন কাফন করতে কতদিন লাগবে সেটা আল্লাহ মাবুদ ছাড়া কিন্তু আমরা জানি না। আমাদের সেই ধরনের সক্ষমতা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। সেই কারণে আমরা বলছি যে আজকে যে ভবন মালিক, তাদের ক্যাপাসিটির সীমাবদ্ধতা রয়েছে, সরকারকে এখানে প্রথমে এগিয়ে আসতে হবে। আমরা আতঙ্ক না ছড়িয়ে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা কিভাবে করব, সকল অংশীজনদেরকে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে, সরকারকে নিয়ে, আজকে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা মনে করি আমাদের ভূমিকম্পের যে ঝুঁকি, ভূমিকম্প হতাহত হওয়ার যে আতঙ্ক, সে আতঙ্কটা আমরা কিছু কমিয়ে এনে বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুত করতে পারবো।
আমি আমার বক্তব্য শেষ করেছি। এবারে আমি বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলামকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে আমি আসছি প্রধান অতিথি না, আমার মনে হচ্ছে যে আমি আসলে এখানে প্রধান আসামির কাঠগড়ায় দাঁড়াইছি। না সত্যি, শুরু থেকে আমার কারণ হয়তো আজকে প্রধান অতিথি আনা হয়েছে এই জন্য রাজুক সম্বন্ধে কেউ কিছু বলে নাই, কিরণ ভাই একটু হালকা পাতলা বলছে, কিন্তু আসলে রাজুক অনেক দায়ী এই টোটালের জন্য। রাজুকের অনেক দায়বদ্ধতা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটু প্রক্রিয়াটা বলি, তাহলে আপনারা একটু বুঝবেন। রাজুক কিন্তু কোনো প্ল্যান তৈরি করে দেয় না, রাজুক প্ল্যান অনুমোদন করে, এবং এটা করে বাড়িওয়ালা বা জমিওয়ালা, ডেভেলপার এবং বিশেষজ্ঞরা, তারাই প্ল্যানটা জমা দেয় এবং একটা প্ল্যান অ্যাপ্রুভ হয়। রাজুকের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু প্ল্যান অ্যাপ্রুভ করতে এইটা নকশাটা মানে অবৈধ দিছে, যেটা থাকা উচিত ছিল 2 দিকে 5 ফিট করে 10 ফিট, তারা 3 ফিট করে অ্যাপ্রুভাল করছে। এইরকম একটা এক্সাম্পলও দেখানোর কারো সাধ্য নাই, কারণ এটা দেখাইতে গেলে যে বোর্ডে অ্যাপ্রুভাল হয়, এটা বুয়েটের ইঞ্জিনিয়ার থাকে, ইনস্টিটিউশন থাকে, আর্কিটেক্ট থাকে, এটা করার কোনো সুযোগই নেই। এমনভাবে এটা ইসিপিএস পদ্ধতিতে হয়। আমি এত ডিটেলসে যাব না। তাহলে এটা কি হয়, অনুমোদনটা কিন্তু সঠিক, প্ল্যানটা সঠিকভাবে অনুমোদিত হয়। এখন আসি ইমপ্লিমেন্টেশন, এই জায়গায় আসি। এইখানে কি হয়, আমি যেভাবে আমি একটা প্ল্যান করছি, 8 তলা বিল্ডিং অ্যাপ্রুভাল নিয়েছি, আমি 10 তলা বিল্ডিং করতেছি। আমি 2 দিকে রাস্তা ছাড়ার কথা যে পরিমাণ, আমি সেটা ছাড়তেছি না, এইভাবে আমি করতেছি। হ্যাঁ, কিন্তু তাহলে কি হচ্ছে, তাহলে এই যে বললাম রাজুকের দায়বদ্ধতার কথায় প্ল্যান দিছে, ওই পার্টটা ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। আসলে রাজুক এমন একটা সংস্থা, এটা নীতিগতভাবে প্ল্যান দেয়, আবার এটা তদারকিও করে। এটা কিন্তু বিশ্বে খুব বিরল যে যেই প্ল্যান দেবে আবার সেটা তদারকি করবে। এটা ডিফারেন্ট সংস্থা হলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে রাজুককেই দুটাই করে। এখন আসি কি, তদারকিতে করতে যায় আমরা, এইখানে আমাদের ব্যর্থতা অনেক। আমরা ওই তদারকিটা করতে পারি না, কারণ বাড়িওয়ালারা চিন্তা করে আমি যদি একটু 5 ফিট না ছেড়ে একটু 2 ফিট ছাড়ি, আমি যদি বারান্দাটা আবার আরেকটু বাড়াই দেই পুরাটাই, তাহলে আমার ভাড়াটা একটু বেশি হবে, আমার বাড়িটা আমি একটু টাকা পয়সার দিক দিয়ে লাভবান হব। এটাই কিন্তু অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য, মানে এইখানেই হলো আমাদের দুর্বলতাটা। আচ্ছা, এখন তাহলে রাজুক কেন তদারকি করতে পারে না? আপনারা জানেন যে বিশাল ঢাকা শহর, তার জনঘনত্ব, কিন্তু রাজুকের জনবল হলো এই 1900-র মতো, সব মিলায়, এই চেয়ারম্যান ইনক্লুডিং চেয়ারম্যান, মালি, দারোয়ান, পিয়ন সব মিলায়। আপনারা বলেন, এখন উনি বললেন যে আমরা নারায়ণগঞ্জে চলে গেছি, কেরানীগঞ্জে চলে গেছি, সব এরিয়া আমাদের এখন, খালি শুধুমাত্র গাজীপুরটা ছেড়ে দিছি, বা টঙ্গী পর্যন্ত এখন আমাদের। তাহলে এই তদারকি আমাদের লিমিটেড কিছু ইন্সপেক্টরকে দিয়ে কি করা সম্ভব? সম্ভব, বাস্তবে সম্ভব না। তো আবার আরেক কারণেও সম্ভব না, একজন যদি যায়ও যে জায়গায় সম্ভব করতে, সেখানে কিছু লেনদেন তো অবশ্যই হয়, আমি এটা অস্বীকার করব না। তাহলে সমাধানটা কি? সমাধান 2 তরফে, সরকারকে সচেতন হইতে হবে, রাজুককে সচেতন হইতে হবে, আবার জনগণকেও সচেতন হইতে হবে। সবাই কিন্তু ভূমিকম্প বলেন বা আগুন বলেন বা যত ডিজাস্টার বলেন, সবগুলো সংস্থাই কিন্তু এটার মধ্যে, এই সেবা প্রতিষ্ঠানগুলো কিন্তু এর মধ্যে জড়িত, কিন্তু এগুলোর অথরিটি কিন্তু বিভিন্ন জন, কোনোটা ডিএনসি মানে সিটি কর্পোরেশন, কোনোটা ওয়াসা, কোনোটা বিদ্যুৎ বিভাগ, ডেস্কো, ডিপিডিসি বা পল্লী বিদ্যুৎ, তিতাস, এরকম বিভিন্ন সংস্থা। এই যে আমি একটা মোবাইল কোড করি, আমাকে ডেস্কোকে সঙ্গে নিতে হয়, আমাকে তিতাসকে সঙ্গে নিতে হয়, ওয়াসাকে সঙ্গে নিতে হয়, পুলিশকে সঙ্গে নিতে হয়। তো কাজেই এই কত একটা লম্বা প্রক্রিয়া, যদিও এটা আগে নেওয়াই সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ সরকার একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমাকে নির্দেশ দিয়েছে যে রাজুক যাকেই যখন ডাকবে তারা আসতে বাধ্য, যার জন্য কিন্তু আমি এই কাজগুলো করতে পারতেছি। কিন্তু একটা লম্বা প্রক্রিয়া। সত্যি কথা বলতে, যে যদি একটা আমব্রেলার নিচে এই জিনিসগুলো আসতো, একটা অথরিটির নিচে আসতো, বিদেশে কিন্তু এই জিনিসটা আছে, বিদেশে সিটি মেয়র আছে বা সিটি গভর্নমেন্ট আছে, তারা কিন্তু এই জিনিসগুলো লুক আফটার করে। হ্যাঁ, দেখা যায় যে আজকে ওয়াসা একটা রাস্তা কাটতেছে, তো কালকে আবার টিএনটি একটা রাস্তা কাটতেছে, এরকম হয়ে যায় আমাদের এখানে। কিন্তু এগুলো যদি একটা অথরিটির অধীনে থাকতো,
তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। তো যাই হোক, আমি এখন শেষ করে নিয়ে আসি। বাস্তবতাটা হলো এই যে ঢাকা বাংলাদেশ হলো এককেন্দ্রিক একটা দেশ, যেখানে ঢাকাই হলো সব কিছু। এখানেই শিক্ষা প্রতিষ্ঠান, এখানেই ইন্ডাস্ট্রি, এখানেই কমার্শিয়াল, এখানেই জনগণ বাস করতে চায়, সব ঢাকা কেন্দ্রিক। পৃথিবীতে কিন্তু এটাও খুব একটা বিরল জায়গা। অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভাগ করা আছে যে ওই জায়গাটা শিক্ষাকেন্দ্র। বিদেশে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব জায়গায়, ইন্ডিয়াতেও যে এটা মেলবোর্ন হলো অস্ট্রেলিয়ার এটা এডুকেশন সিটি, আবার সিডনি হলো এক ধরনের সিটি, মানে কমার্শিয়াল সিটি, এরকম। কিন্তু আমাদের এখানে আপনারা দেখেন সব কিন্তু ঢাকা শহরে, যার জন্য সবাই ঢাকা শহরে ছুটে আসতেছে। এখন আমরা ঢাকা শহরে আমরা বলি যে বাংলাদেশের 17 কোটি লোক, ঢাকা শহরে বলি 2 কোটি লোক, ঠিক আছে, বা অনেকে 3 কোটিও বলে। কিন্তু আমি ঢাকা শহরে কত লোককে জায়গা দিতে পারবো? আমার ঢাকা শহরের লিমিটেশন আছে না, যে আমি এইটুকু আমার জায়গা, তাহলে আমি কোথায় জায়গা দেব? তাহলে এই জায়গাটা আমি ঢাকা শহরে কত লোককে আসতে দেব? এই দায়িত্বটা তো রাজুকেরও না, আমার মন্ত্রণালয়েরও না, এটা কিন্তু সরকারের। তাহলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে, তাহলে এই নীতি নির্ধারণগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ যে এই সরকার অনেক কিছু চিন্তা করছে, আমি ওই ডিটেলে যাই না। রাজুক কিন্তু অনেক সংস্কার করছে। আমি 5টা সংস্কার এসে আমার 8 মাস হলো আমি এই রাজুকের চেয়ারম্যান। 5টা সংস্কার, যা মানে রাজুকের জন্মের পর থেকে এইভাবে এতগুলো সংস্কার এখানে হয়েছে কিনা আই ডোন্ট নো, সবাই বলে যে হয়নি। তো কাজেই জিনিসগুলো বুঝতে হবে যে আমার এই জনঘনত্ব কমাইতে হবে, আমার লোকজনকে যাতে গ্রাম থেকে বা জেলা শহর থেকে লোকজন এখানে চলে না আসে। আপনি দেখছেন, আপনারা বলেন যে আমরা তো এই ঢাকা শহরের মেইন রাস্তাগুলোর মধ্যে আমরা রিক্সা বন্ধ করতে পারতেছি না, আমরা তো এটাই তো ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। এটা তো রাজুকের কাজ না। আপনার একটা 10 ফিট রাস্তা আছে ওখানে, আমরা বলি এটা 20 ফিটের নিচে আমরা এখন প্ল্যান দিই না। তাহলে কি হয়? আরও 10 ফিট জায়গা দরকার। তখন ওই বাড়িওয়ালারা যখন প্ল্যান নেয়, তখন তারা অঙ্গীকার করে যে আমি 5 ফিট জায়গা, একটা অঙ্গীকার আমাদের 5 ফিট জায়গা ছেড়ে দেবো, এদিকেও বলে আমি 5 ফিট জায়গা ছেড়ে দেবো। কিন্তু ওই পর্যন্তই। যখন বাড়ি করে তখন দেখা গেল রাস্তার 10 ফিটের জায়গায় ওইটা 8 ফিট হয়ে গেছে, 10 ফিটও নেই। তো এখন আমরা যেটা করছি, এখন এইভাবে অঙ্গীকারনামা দিয়ে হবে না, এটা রাজুককে অথবা সিটি কর্পোরেশনকে অথবা যদি পৌরসভা হয় পৌরসভাকে তাদেরকে দলিল করে দিতে হবে। এই দলিল না করে দেওয়া পর্যন্ত তারা এখানে বাড়ির প্ল্যান পাবে না এবং কাজ ধরতে পারবে না। কাজে আমরা কিন্তু একদম জিরো টলারেন্স, এবং আমরা কোনো রকম কারোকে তাকাচ্ছি না, আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আপনারা যদি তথ্য চান যে কতজনকে ব্যবস্থা নিচ্ছে, তো অনেক পত্রিকা মিডিয়া আমার কাছে নেয়, আমরা কিন্তু সেই তথ্য আমাদের কাছে আছে। কেরানীগঞ্জ, তারপরে ডেমরা, আমাদের এই যে বসিলা, মোহাম্মদপুরের ওই পিছন দিকটা, এই জায়গাগুলোতে এই কাজগুলো বেশিরভাগ হয়েছে। কারণটা হয়েছে কি, ওগুলো তো ম্যাক্সিমামই ছিল কৃষি জমি, কাজে প্ল্যান দেওয়া হয়নি। কিন্তু তারা প্ল্যানের তোয়াক্কা না করে তারা বাড়ি করতেছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যদি এখানে কোনো বিল্ডিং একেবারেই দুর্যোগ মানে না হয়, ঝুঁকিপূর্ণ না হয়, এটা যদি করা যায়, এটা যদি টেকসই হয়, ঠিক আছে, কৃষি জমি ছিল, হয়তো কৃষি জমিটা নষ্ট হয়েছে, এইটুকুই। তো আমরা এই ধরনের একটা নীতিমালা করতে যাচ্ছি, এদেরকে জরিমানার আওতায় এনে যেগুলো ঝুঁকিপূর্ণ নয় সেগুলোকে একটা অনুমোদন দেওয়া যাইতে পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা এখনও কিন্তু নীতি প্রস্তাবনার পর্যায়ে আছে। প্রস্তাবনাটা আমরা তৈরি করতেছি, মন্ত্রণালয় আমাদেরকে বলছে, আমরা এটা মন্ত্রণালয় দিব। এটা সর্বোচ্চ পর্যায়ে গেলে এই নীতিমালা গেজেট হলে হয়তো এই ব্যাপারে একটা এই জিনিসগুলো একটা সুরাহা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে যে প্রস্তাবটি হচ্ছে ভবন মালিকদের দায়িত্বশীলতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। আর প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে আয়োজিত এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যা যুক্ত হয়েছে
এবং না জয়যুক্ত হয়েছে। না জয়যুক্তার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে আমাদের আজকের ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী পার্লামেন্ট, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।